2014 সাল নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হলেন। সে সময় গৌতম আদানির মোট সম্পদ ছিল $2.8 বিলিয়ন। 2022 সালে সেটা হলো $126 বিলিয়ন। মাত্র 8 বছরে সম্পদ বাড়ল 45 গুণ। ভারতের ইতিহাসে এত দ্রুত এত বড় সম্পদ আর কেউ কখনো বানায়নি। একটু থামুন, এই সংখ্যাটা নিয়ে একটু ভাবুন। মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে আদানি ছিলেন গুজরাটের একজন ব্যবসায়ী, পরিচিত, কিন্তু সারা ভারত চিনত না। জাতীয় পর্যায়ে তার নাম তেমন উচ্চারিত হতো না। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 1 দশকের মধ্যে আদানি হয়ে গেলেন এশিয়ার সবচেয়ে ধনী মানুষ, বিশ্বের তৃতীয় ধনী এলন মাস্ক আর জেফ বেজোসের পরে। একটু তুলনা করুন, মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে পুরনো ও প্রতিষ্ঠিত শিল্প গোষ্ঠীর উত্তরাধিকারী। তিনি তার জীবনের পুরোটা লেগেছে এই অবস্থানে আসতে। আদানি সেটা করলেন মাত্র 8 বছরে। কেউ বলেন এটা উদ্যোক্তার প্রতিভা, কেউ বলেন দূরদর্শিতা, আর অনেকে বলেন এটা বিশ্বের সবচেয়ে বড় ক্রনিক ক্যাপিটালিজমের উদাহরণ। এই উত্থান সম্ভব হয়েছে কারণ একজন মানুষ ক্ষমতায় এসেছেন, আর সেই একজন মানুষের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন গৌতম আদানি। বিন্দুর আজকের পর্বে সেই গল্পটাই বলব। 1962 সালের 24শে জুন আহমেদাবাদের এক মধ্যবিত্ত জৈন পরিবারে জন্ম নিলেন গৌতম শান্তিলাল আদানি। বাবা শান্তিলাল আদানি কাপড়ের ব্যবসা করতেন। 7 ভাই বোনের মধ্যে সপ্তম। সাধারণ পরিবার, সাধারণ শুরু। 16 বছর বয়সে কলেজ ছেড়ে দিলেন। মুম্বাই গেলেন ভাগ্য খুঁজতে। মাহিন্দ্র ব্রাদার্স নামের একটা হীরা বাছাইয়ের কোম্পানিতে কাজ শুরু করলেন। কাজটা ছিল সহজ, হীরার গুণমান দেখে সেগুলো আলাদা করা। কিন্তু এই কাজ করতে করতেই তিনি শিখলেন আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে চলে, মুদ্রার ওঠানামা বুঝলেন, সাপ্লাই চেইন বুঝলেন। কয়েক বছরের মধ্যে নিজেই হীরার ব্রোকার হলেন। খুললেন মুম্বাইয়ের জাভেরি বাজারে নিজের ছোট ব্যবসা। প্রথম মিলিয়ন আয় করলেন 20 বছর বয়সে, অর্থাৎ মুম্বাই যাওয়ার মাত্র 4 বছরের মাথায়। এরপর 1981 সালে বড় ভাই মহাসুখ ভাই আদানি আহমেদাবাদের একটি প্লাস্টিক কারখানা কিনলেন। গৌতমকে ডাকলেন সেটা চালাতে। গৌতম ফিরে গেলেন আহমেদাবাদে। সেখান থেকে শুরু হলো পণ্য আমদানির ব্যবসা। কৃষি পণ্য, প্যাভিনাইল, ক্লোরাইড বা পিভিসি, বিভিন্ন কাঁচামাল। ভারত তখন সবে খুলতে শুরু করেছে। আমদানি রপ্তানির নিয়ম শিথিল হচ্ছে। এই সুযোগটা আদানি দ্রুত বুঝলেন। 1988 সালে তৈরি হলো আদানি এক্সপোর্টস লিমিটেড, পরে যেটা হবে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড। মূলধন ছিল মাত্র 5 লাখ রুপি। এ পর্যন্ত গল্পটা সত্যি পরিশ্রম আর বুদ্ধিমত্তার গল্প। একটা ছেলে কলেজ না পড়েই, কাউকে না চিনে, মাত্র কয়েক বছরে নিজেকে দাঁড় করিয়েছে। এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু এখান থেকে গল্পটা বদলে যেতে শুরু করে। কারণ 1995 সালের পর থেকে আদানির প্রতিটা বড় সাফল্যের পেছনে একটা বিষয় বারবার আসে: সরকারি সংযোগ। 1995 সাল গুজরাটের সরকার মুন্দ্রা বন্দরের ব্যবস্থাপনা বেসরকারি হাতে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আদানি সেই কন্ট্রাক্ট পেলেন। সে সময় গুজরাটে বিজেপি ক্ষমতায়, আর নরেন্দ্র মোদী গুজরাটের বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা, দলের সাংগঠনিক সম্পাদক। এখান থেকে একটা সম্পর্কের শুরু। মুন্দ্রা বন্দর ধীরে ধীরে বড় হলো, ভারতের সবচেয়ে বড় বেসরকারি বন্দর হলো। 2001 সালে মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন। এরপর থেকে একটা প্যাটার্ন শুরু হলো। যেখানে যেখানে মোদীর সরকার, সেখানে সেখানে আদানির ব্যবসা বেড়েছে। এই প্যাটার্নটা ঘটনাচক্রে নাকি পরিকল্পিত, সেটা বিতর্কের বিষয়, কিন্তু সংযোগটা এতই স্পষ্ট যে তা উপেক্ষা করার উপায় নেই। 2002 সালে গুজরাটে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হলো। হাজার হাজার মানুষ প্রাণ হারালো, লাখো লাখো মানুষ বাস্তুচ্যুত হলো। ভারতের বড় ব্যবসায়ীরা মোদীর সমালোচনা করলেন। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটা অনুষ্ঠানে মোদীর নিন্দা হলো। গৌতম আদানি সেদিন মোদীর পাশে দাঁড়ালেন। শুধু তাই নয়, কনফেডারেশনকে পাশ কাটিয়ে আদানি মোদীকে সাহায্য করলেন ভাইব্রেন্ট গুজরাট বিনিয়োগ সামিট আয়োজন করতে। সেই সামিট মোদীকে আবার উন্নয়নের মুখ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করল। কাকতালীয়ভাবে এরপর থেকে গুজরাটে আদানির ব্যবসা আরও দ্রুত বাড়তে লাগলো। 2007 সালে মোদীর গুজরাট সরকার মুন্দ্রায় আদানিকে 140 বর্গমাইল জমি দেয়। কত দামে? বর্গমিটারে 1 থেকে 32 রুপি, বাজার মূল্যের তুলনায় প্রায় বিনামূল্যে। একই সঙ্গে সেই এলাকাকে স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা করা হলো, যাতে কর ছাড় পাওয়া যায়। এই একটা সিদ্ধান্তে আদানি পেলেন বিশাল জমি, বিশাল কর ছাড় আর সরকারি পৃষ্ঠপোষকতা। এই প্যাটার্নটা মাথায় রাখুন, কারণ এটা বারবার ঘুরে আসবে। 2014 সালে মোদী জাতীয় নির্বাচনের প্রচারণায় উড়লেন আদানির বিমানে। বিমানের গায়ে বড় হরফে লেখা আদানি। পুরো ভারত দেখল। বিরোধীরা প্রশ্ন তুললেন, কিন্তু সেই প্রচারণায় মোদী বিপুল ভোটে জিতলেন। এরপর যা হলো তা ইতিহাসের নজিরবিহীন। ভারতের সরকারের নিরীক্ষক সিএজি বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিজে কয়েকবার রিপোর্ট দিয়েছে যে মোদী সরকার আদানিকে বিশেষ সুবিধা দিয়েছে। কয়লা বিক্রি থেকে শুরু করে গ্যাসের দাম বারবার আদানির পক্ষে সিদ্ধান্ত গেছে। মোদী আর আদানি দুজনই স্বীকার করেছেন, বলেছেন এটা স্বজনপ্রীতি নয়, ব্যবসায়িক যোগ্যতা। কিন্তু সংখ্যাটা মিথ্যা বলে না। মোদীর ক্ষমতায় আসার আগে আদানির সম্পদ 2.8 বিলিয়ন, পরে 126 বিলিয়ন, 45 গুণ বৃদ্ধি।
2018 সাল মোদী সরকার ঘোষণা দিল ভারতের 6টি বড় বিমানবন্দর বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। আহমেদাবাদ, লখনৌ, জয়পুর, মঙ্গালুরু, গুয়াহাটি, তিরুবনন্তপুরম। টেন্ডার ডাকা হলো, বড় বড় কোম্পানি বিড করলো, আদানি গ্রুপও বিড করলো। 6টি বিমানবন্দরই আদানি জিতল, মানে 6টার মধ্যে 6টাই। এখানে একটা ছোট সমস্যা ছিল, আদানির বিমানবন্দর পরিচালনার অভিজ্ঞতা ছিল শূন্য। মুন্দ্রায় একটা ছোট্ট বেসরকারি রানওয়ে ছাড়া আর কিচ্ছু না। নীতি আয়োগ, সরকারের নিজের পরিকল্পনা সংস্থা, আপত্তি তুলেছিল। বলেছিল বিমানবন্দর পরিচালনায় অভিজ্ঞতা না থাকলে দেওয়া ঠিক হবে না। বলেছিল যাত্রীর সংখ্যা কম থাকলে ফি কম আসবে, সেটা নিয়েও কথা ছিল, কিন্তু আপত্তি উপেক্ষা করা হলো। কেরালার অর্থমন্ত্রী সেদিন যা বলেছিলেন তা এখনো মনে রাখার মতো। এটা একটা নির্লজ্জ স্বজনপ্রীতির ঘটনা, কিন্তু সরকার বলল প্রক্রিয়া স্বচ্ছ ছিল। মাত্র 24 মাসের মধ্যে আদানি হয়ে গেলেন ভারতের সবচেয়ে বড় বেসরকারি বিমানের অপারেটর। এরপর আসে কয়লার গল্প। 2015 সালে সরকার কয়লা বিক্রির সিদ্ধান্ত নিল। কোল ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত কোম্পানি তার উত্তোলিত কয়লা বেসরকারি কিনতে চাইলে বিক্রি করবে। কয়লার দামও বাজার মূল্যের চেয়ে কম রাখা হলো। কে সবচেয়ে বেশি কিনলো? ঠিকই ধরেছেন, আদানি। মোট 1 কোটি টন, যা মোট বিক্রির 1/3। এর আগে 2013 সালে মুন্দ্রায় পরিবেশ তদন্তে বড় সমস্যা ধরা পড়েছিল। ম্যানগ্রোভ বনধ্বংস, জোয়ারের মাছ ভরাট, সমুদ্রের উপকূল রেখা সরে যাওয়া, মাটির নিচের পানি দূষণের ঝুঁকি, কয়লার ছাই ব্যবস্থাপনায় ত্রুটি। পরিবেশ মন্ত্রণালয় 200 কোটি রুপি জরিমানা করেছিল। 2015 সালে মোদী সরকার ক্ষমতায় এলো। পরিবেশ মন্ত্রণালয় বলল আদানি আসলে কোনো আইন ভাঙেনি, জরিমানা মাফ। নবীনাল গ্রামের জেলেরা তারা হারিয়েছিলেন সমুদ্রে যাওয়ার পথ, তাদের নৌকা বাঁধার জায়গা চলে গিয়েছিল আদানির বন্দরের অধীনে। গ্রামের নির্বাচিত প্রতিনিধি গজেন্দ্র সিংহ জাদেজা আদানির বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন। পুলিশ তাকে গ্রেফতার করেছিল, অভিযোগ ছিল তুচ্ছ। পরে গুজরাটের হাইকোর্ট তাকে মুক্তি দিয়েছিল। অস্ট্রেলিয়ায় কারমাইকেল কোলমাইনের গল্প একই রকম। গ্রেট ব্যারিয়ার রিফ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। পরিবেশবাদীরা, আদিবাসীরা, বিজ্ঞানীরা বছরের পর বছর প্রতিবাদ করেছেন, আদালতে গেছেন, ব্যাংকগুলোকে বিনিয়োগ না করতে চাপ দিয়েছেন। বিশ্বের বড় ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড, HSBC, ডাচ ব্যাংক পিছিয়ে গেছে, আদানি এগিয়ে গেছেন, কারণ কয়লা লাভজনক। আর পরিবেশের ক্ষতির হিসাব আদানির ব্যালেন্স শিটে ওঠে না। বিদেশেও এই প্যাটার্ন। শ্রীলঙ্কায় কলম্বো বন্দরের প্রজেক্ট পাওয়ার জন্য মোদী সরাসরি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে চাপ দিয়েছেন বলে শ্রীলঙ্কার সংসদীয় নথিতে উঠে এসেছে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি হয়েছে মোদীর সফরের পরপরই। সেই চুক্তি নিয়ে এখনো বাংলাদেশে তদন্ত চলছে। 2022 সালের আগস্ট আদানি গ্রুপ ঘোষণা দিল তারা এনডিটিভির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হতে চায়। এনডিটিভি নিউ দিল্লি টেলিভিশন, ভারতের সবচেয়ে পরিচিত ইংরেজি নিউজ চ্যানেলগুলোর একটা। 2 দশক ধরে চলছে। সরকারের কড়া সমালোচনা করত। গুজরাট দাঙ্গা নিয়ে রিপোর্ট করেছিল। অনুসন্ধানী সাংবাদিকতার পরিচিত নাম ছিল এই চ্যানেলটি। কিন্তু কিভাবে হলো এই অধিগ্রহণ? আদানি সরাসরি এনডিটিভির প্রতিষ্ঠাতাদের কাছে যাননি। তিনি RRPR হোল্ডিং নামের একটা কোম্পানির শেয়ার কিনে নিলেন। সেই RRPR এর কাছে এনডিটিভির 29% শেয়ার ছিল, মানে পেছনের দরজা দিয়ে ঢুকলেন। এনডিটিভির প্রতিষ্ঠাতারা রাধিকা রয় ও প্রণয় রয় বললেন এটা আলোচনা, সম্মতি বা পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই হয়েছে, মানে তাদের না জানিয়েই তাদের চ্যানেল দখল করা হয়ে গেছে। আদালতে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত চ্যানেলের নিয়ন্ত্রণ আদানির হাতেই গেল। এরপর কি হলো এনডিটিভিতে? ব্রিটিশ পত্রিকা দ্য ইকোনমিস্ট লিখল আদানি এনডিটিভি কেনার আগে চ্যানেলটা সরকারের সমালোচনা করত, এখন সেটা সুপাইন, নিষ্প্রভ, মেরুদণ্ডহীন। এই একটা ঘটনা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ভারতে আদানির হাতে এখন বন্দর আছে, বিমানবন্দর আছে, বিদ্যুৎ আছে, কয়লা খনি আছে, সিমেন্ট আছে, সড়ক আছে, ডেটা সেন্টার আছে, আর এখন মিডিয়াও। একটা দেশের অবকাঠামো মানে মানুষের যাতায়াত, বিদ্যুৎ, বন্দর আর তথ্য প্রবাহ মানে মানুষ কি জানবে কি জানবে না, দুটোই এক মানুষের নিয়ন্ত্রণে। গণতন্ত্রের জন্য এটা কতটা ভয়ঙ্কর সেটা বুঝতে রাজনীতি বিজ্ঞানী হওয়ার কোনো দরকার নেই। 2023 সালের 24 জানুয়ারি আমেরিকার একটা ফরেন্সিক ফিনান্সিয়াল রিসার্চ ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চ প্রকাশ করল একটা রিপোর্ট। রিপোর্টের নাম কিভাবে পৃথিবীর তৃতীয় ধনী মানুষটা ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা চালাচ্ছেন। 106 পৃষ্ঠা, 32,000 শব্দ, 720টি তথ্যসূত্র। 2 বছর ধরে গবেষণা করে তৈরি। হিন্ডেনবার্গ ছিল আমেরিকার সবচেয়ে পরিচিত শর্ট সেলিং গবেষণা কেন্দ্র। এর আগে নিকোলা ব্লক বিভিন্ন কোম্পানির জালিয়াতি ফাঁস করেছে। সেটা যেসব ক্ষেত্রে করেছে প্রতিটা ক্ষেত্রেই পরে প্রমাণিত হয়েছে অভিযোগ সত্য ছিল। রিপোর্টের মূল অভিযোগগুলো কি ছিল? প্রথমত, মরিশাস, ওমেন আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড সহ বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে আদানির ভাই বিনোদ আদানির নিয়ন্ত্রণে 38টি গোপন শেল কোম্পানি। এই কোম্পানিগুলোর মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার ঢোকানো হয়েছে আদানি গ্রুপের শেয়ারে প্রকাশ না করে।
দ্বিতীয়ত, এশিয়াল কোম্পানিগুলো আদানির শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রেখেছে। ভারতের আইনে একটা তালিকাভুক্ত কোম্পানির প্রমোটার বা সংশ্লিষ্ট পক্ষের হাতে সর্বোচ্চ 75% শেয়ার থাকতে পারে, বাকিটা সাধারণ বিনিয়োগকারীদের কাছে থাকতে হবে। অভিযোগ হলো আদানি গোপনে এই সীমা লঙ্ঘন করেছেন নিজের নিয়ন্ত্রণে থাকা ছদ্মবেশী কোম্পানির মাধ্যমে। তৃতীয়ত, আদানি গ্রুপের বিরুদ্ধে আগে থেকেই 4টি বড় সরকারি তদন্ত হয়েছে। হীরা রপ্তানিতে জালিয়াতি, কয়লা আমদানিতে অতিরিক্ত দাম দেখিয়ে অর্থ পাচার, এসব অভিযোগ আগেও ছিল। চতুর্থত, বিগ 4 অডিট ফার্মের বদলে আদানি ব্যবহার করছে একটি ছোট্ট অডিট কোম্পানি, মাত্র 4 জন পার্টনার, 11 জন কর্মচারী। আদানি এন্টারপ্রাইজেসের একা 156টি সাবসিডিয়ারি আছে, সেটার অডিট এই ছোট্ট কোম্পানি করছে। হিন্ডেনবার্গ বলল এটা হাস্যকর। রিপোর্ট বের হওয়ার পরের কয়েক সপ্তাহে আদানি গ্রুপের শেয়ারের মূল্য 50% পর্যন্ত পড়ে গেল। মোট $150 বিলিয়ন বাজার মূল্য উবে গেল। আদানির ব্যক্তিগত সম্পদ কমল $12 বিলিয়ন বেশি। বিশ্বের তৃতীয় ধনী থেকে তিনি নেমে এলেন 30-এর কোঠায়। আদানি গ্রুপ 413 পৃষ্ঠার পাল্টা জবাব দিল, বলল রিপোর্টটা ভারতের উপর সুচিন্তিত আক্রমণ। জাতীয়তাবাদের আবেগ তুলে বলল এটা ভারতের শত্রুরা করেছে। হিন্ডেনবার্গ বলল আদানি জাতীয়তাবাদের পর্দা দিয়ে মূল 88টি প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেছেন। ভারতের সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দিল। SEBI তদন্ত শুরু করল, কিন্তু তদন্তের ফলাফল নিয়েও প্রশ্ন উঠল, কারণ হিন্ডেনবার্গ তখন আরেকটা বিস্ফোরক দাবি করল। SEBI এর চেয়ারপারসন মাধবী পুরী বুচ এবং তার স্বামীরও নাকি সেই সন্দেহজনক অফশোর তহবিলে বিনিয়োগ ছিল। অর্থাৎ যে সংস্থা তদন্ত করছে তার প্রধানেরই স্বার্থের দ্বন্দ্ব। SEBI এবং মাধবী পুরী বুচ সেই অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে। আর এই প্রশ্নটা বলেই দেয় ভারতে কোনো নিরপেক্ষ তদন্ত আদৌ সম্ভব কিনা। 2024 সালের 21 নভেম্বর নিউ ইয়র্কের ব্রুকলিন আদালতে একটা অভিযোগপত্র দাখিল হলো গৌতম আদানি এবং তার সহযোগীদের বিরুদ্ধে 5টি ফৌজদারি অভিযোগ। কি অভিযোগ? আমেরিকার সরকারি আইনজীবীরা দাবি করলেন আদানি অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, জম্মু কাশ্মীর ও তামিলনাড়ুর সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। মোট পরিমাণ $25 কোটি বেশি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,500 কোটি টাকা। বিনিময়ে পেয়েছেন বিদ্যুৎ সরবরাহের সুবিধাজনক চুক্তি। এই চুক্তিগুলোর মাধ্যমে আদানি পাবেন 20 বছরে কয়েক বিলিয়ন ডলার। এই ঘুষের বিষয়টা আমেরিকার বিনিয়োগকারীদের কাছ থেকে লুকানো হয়েছে, কারণ আদানি আমেরিকার মূলধন বাজারেও অর্থ সংগ্রহ করেছেন। মানে আমেরিকান বিনিয়োগকারীরা টাকা দিয়েছেন না জেনেই যে সেই টাকার একটা অংশ ঘুষ দিতে যাচ্ছে। এটা আমেরিকার আইনে সরাসরি অপরাধ। এই খবর বেরোনোর পর আদানির ব্যক্তিগত সম্পদ আবার কমল $12 বিলিয়ন। কেনিয়া তৎক্ষণাৎ $250 কোটি নাইরোবির বিমানবন্দর ও জ্বালানি খাতে আদানির সঙ্গে হওয়া চুক্তি বাতিল করে দিল। ভারতে কি হলো? বিরোধী দল সংসদে প্রশ্ন তুলল। রাহুল গান্ধী সরাসরি বললেন মোদীকে জবাব দিতে হবে। মোদী সরকার চুপ থাকলো। এরপর 2025 সালে আমেরিকার ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলো। মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ঘনিষ্ঠ। আমেরিকার বিচার বিভাগ মামলা প্রত্যাহারের আবেদন করল, কিন্তু বিচারক রাজি হননি। তিনি বলেছেন DOJ কি কারণে মামলা তুলে নিতে চাইছে সেটা তাকে ব্যাখ্যা করতে হবে। মামলা এখনও চলছে। এই পুরো গল্প বলার পর একটা জায়গায় দাঁড়িয়ে ভাবতে হয়, গৌতম আদানি কি শুধু একটা কোম্পানির মালিক নাকি একটা সিস্টেমের প্রতীক? তিনি সত্যি মুদ্রাকে ভারতের সবচেয়ে বড় বন্দর বানিয়েছেন, সত্যি বিনিয়োগ করেছেন, সত্যি কর্মসংস্থান তৈরি করেছেন, সত্যি ভারতের অবকাঠামো খাতে তার অবদান আছে। কিন্তু প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হলো এই সাফল্য কতটা প্রতিভা আর কতটা সুবিধা? বিনামূল্যে পাওয়া জমি, মাফ হয়ে যাওয়া জরিমানা, অভিজ্ঞতা ছাড়াই 6টা বিমানবন্দর পাওয়া, বিদেশে চুক্তি পেতে ঘুষ দেওয়ার অভিযোগ, গোপন শেল কোম্পানিতে $1 বিলিয়ন লুকানোর অভিযোগ। একটা দেশের বন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ, কয়লা খনি, সিমেন্ট, মিডিয়া সব এক হাতে। ভারতে একসময় টাটা, বিড়লা, রিলায়েন্স এরা ছিলেন বড় শিল্পপতি, তাদের সঙ্গেও সরকারের সংযোগ ছিল। কিন্তু তাদের কারোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট রাজনীতিবিদের ক্ষমতায় আসার সঙ্গে এত সরাসরি সম্পদ বৃদ্ধির সম্পর্ক দেখা যায়নি। মুদ্রার সেই জেলে পরিবারগুলো এখন কোথায়? যারা সমুদ্রে যাওয়ার পথ হারিয়েছেন তারা কি ক্ষতিপূরণ পেয়েছেন? এনডিটিভি এখন কি একই ধারে সরকারের সমালোচনা করতে পারছে? কারমাইকেল কোল মাইনের কয়লা যখন পোড়ানো হচ্ছে, সে কার্বন বায়ুমণ্ডলে যাচ্ছে, তার ভার কে বহন করছে? গৌতম আদানির গল্প একটা উদ্যোক্তার গল্প মাত্র নয়, এটা একটা সিস্টেমের গল্প, যেখানে ক্ষমতা আর অর্থ একসাথে থাকলে নিয়মের বই আর সবার জন্য এক থাকে না। যেখানে একজন মানুষ একটা দেশের অবকাঠামো আর তথ্য প্রবাহ দুটোই নিয়ন্ত্রণ করতে পারে। যেখানে আমেরিকার আদালতে মামলা হয় কিন্তু নিজের দেশের সংসদে জবাব দিতে হয় না। আর সেই সিস্টেমের সবচেয়ে বড় উপকারভোগী আজ বিশ্বের 24 নম্বর ধনী। ডেং শিওপিং একসময় বলেছিলেন কিছু মানুষ আগে ধনী হবে, তারপর বাকিরা। আদানির ক্ষেত্রে প্রশ্নটা হলো ধনী হওয়ার পথে কাদের সরিয়ে দেওয়া হয়েছে, আর সেই সরিয়ে দেওয়ার দামটা কে দিচ্ছে?